All right. Great. Yes. Okay. আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এসএসসি রিভিশন কোর্সে। হ্যাঁ, এসএসসি 21 ব্যাচের জন্য ডেডিকেটেডলি এই কোর্সটা আমাদের। তবে তোমরা যারা যারা এসএসসি 22 এবং 23 আছো তাদের জন্য এই লেকচারটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো আর দেরি না করে তোমাদের যারা যারা ফ্রেন্ড আছে সবাইকে তোমরা মেনশন করে দাও, যাতে তারা চট করে আমাদের ক্লাসে জয়েন করে নিতে পারে। তার আগে একটা জিনিস তোমরা কনফার্ম করো, আমাকে কি পরিষ্কার তোমরা শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। তোমরা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও। তোমরা আমাকে পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা? অলরাইট, ফ্যান্টাস্টিক, গ্রেট। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সো একটু কষ্ট করে তোমরা একটু জানিয়ে দাও তোমরা কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের ঠিক কোন কোন দেশের কোন কোন জায়গা থেকে আমাদের সাথে তোমরা যুক্ত আছো। সো এর মধ্য দিয়ে তোমরা আমাকে জানাতে আমি তোমাদেরকে একটু কোর্স ডিটেলসটা আমি একটু তোমাদেরকে জানিয়ে দেই যে আসলে আমাদের এই রিভিশন কোর্সের আমার ক্লাসগুলো কী কী আঙ্গিকে হবে, কয়টা ক্লাস হবে, কী ধরনের আমাদের কোর্সের স্ট্র্যাটেজিটা, রাইট? স্ট্র্যাটেজির কথা বলতে গিয়ে একটা একটু গল্প বলে দিই। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমরা অলরেডি অনেকটা সময় পার হয়ে আসছি। সো আলহামদুলিল্লাহ যে তোমরা অলরেডি অনেকেই ক্লাসরুমে ফিরে গেছো, আমাদের স্কুল খুলে দিচ্ছে। সো মোটামুটি বলা যায় যে আমাদের যে দুর্দিন, এই অতিমারিতে আমাদের যে দুর্বিষহতা, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমাদের অলরেডি আমরা রিকভার করতেছি। সো সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমরা ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে যাচ্ছি। সো তোমাদের পরীক্ষাটা মোস্ট প্রবাবলি হচ্ছে নভেম্বর কিংবা ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে ফর শিওর। সময় হাতে আছে হচ্ছে যে 2 মাস। এই 2 মাসের মধ্যে 2 শ্রেণীর মানুষ থাকবে। এক, যারা পড়াশোনা একদমই করে নাই, আর যারা হচ্ছে যে মোটামুটি করেছে। আর আরেক দল আছে তারা মোটামুটি প্রিপেয়ার্ড। সো যারা যারা মোটামুটি প্রিপেয়ার্ড তাদের জন্য আমাদের কোর্সটা কেন লাগবে, যারা যারা একটু একটু পারে না তাদের জন্য কেন লাগবে, এবং যারা একদম করে নাই তাদের জন্য কেন দরকার, আমি তিনটা জিনিসই কভার করব। আমি এই কোর্সটা লঞ্চ করার আগে আমার এই চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারে আমি চেষ্টা করব তোমাদেরকে ফার্স্ট অফ অল একটা চ্যাপ্টারে তোমার জন্য বেসিক নলেজগুলো কভার করার জন্য, যে জিনিসগুলো না জানলেই না, একদম আমি যে লোকটা জীবনে এই চ্যাপ্টার সম্পর্কে জানেই না, এটা কি নিয়ে ডিল করতেছে, এগুলা আমি বেসিক নলেজ নিয়ে ডিল করব। তারপর আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে আমি ওই যে বেসিক নলেজ রিলেটেড ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে একটু কথাবার্তা বলবো। দেন আমি চলে যাব এক্সারসাইজের ইম্পর্টেন্ট প্রবলেম, কারণ আমি এক্সারসাইজের সবগুলো ম্যাথ করাতে গেলে আমি এই কোর্স শেষ করতে পারবো না। অলরাইট, কেউ যদি ফার্দার আরও ডিটেলস যদি চাও, আমার তো অলরেডি আমার কোর্স আছে, তোমাদের যদি দরকার হয় আমাকে তোমার পার্সোনালি নক দিতে পারো। সো ওই আলোচনায় না যাই, এক্সারসাইজের ইম্পর্টেন্ট ম্যাথ। দেন আমরা ট্রাই করবো হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ার্সে যে সকল কোয়েশ্চেনগুলো আছে, তার আমরা প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আমরা একটু আলোচনা করব। এতে করে হবে কি, যে 3 শ্রেণীর কথা বলেছি সবার জন্যই জিনিসটা কাজে লাগবে। যে একদম বই ধরেই নাই এই 2 বছরের মধ্যে, এটা অবভিয়াসলি কেউ একজন যদি বই না ধরে, কেউ যদি পড়াশোনা না করে, আমরা একদমই তাকে দোষ দিতে পারি না। কারণ দোষ দিতে পারি না, এই যে মহামারীর সময়টা, এই সময়টা কিন্তু আমাদের হাতে নেই, হঠাৎ করে হয়েছে। তারপর হচ্ছে যে এই ক্রান্তিকাল, তারপর অলরেডি হয়তোবা কারো হয়তোবা তাকে স্বজনকেও হারাতে হয়েছে। সো এগুলো আসলে খুবই মর্মান্তিক ব্যাপার। সো এই জায়গা থেকে আমরা কাউকে আমরা দোষ দিতে পারি না। তবুও আমরা যেটা করতে পারি আমাদের পার্ট থেকে, যা হয়েছে সেই বাস্তবতাটাকে মেনে নিয়ে সামনের 2 মাস তুমি যদি ভালো করে কাজে লাগাও, লাইফের তোমার পরবর্তী পার্টটাতে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখবে এই পার্টটুকু। সো আমি তোমাদেরকে সাজেস্ট করব ক্লাসগুলো করো রেগুলার, ক্লাসগুলো করে নিজের প্রিপারেশনটাকে স্ট্রং করো। দেন দেখবা ইনশাল্লাহ সো তোমাদের জন্য এরপরের পরবর্তী যে লাইফটা সেটাও স্মুদার হবে একটু। সো এটা জাস্ট আমি একটা তোমাদেরকে বেসিক ফ্রেমওয়ার্ক বললাম আমাদের ক্লাসটা আসলে কীভাবে হবে। সো তোমরা আজকের ক্লাস করলেই বুঝতে পারবা কি বেসিক বা কতটুকু ডিটেল আসলে আমরা পড়াশোনা করব। অলরাইট, সো তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে পারো। তার পাশাপাশি আজকের এই ক্লাসটা তোমাদের তোমাদের চেনা জানা গ্রুপগুলোতে তোমরা বা তোমাদের
ফ্রেন্ড সার্কেলের মাঝে শেয়ার করে দিতে পারো, অথবা নিজেদের টাইমলাইন তোমরা শেয়ার করে রেখে দিতে পারো, যাতে করে তোমার ফ্রেন্ডরাও জানতে পারে, প্লাস পরক্ষণে কখনো যদি তোমার ক্লাসটা করার প্রয়োজন পড়ে খুব বেশি দূরে যেন না যাওয়া লাগে। সো আজকে তাহলে আমরা পড়াশোনা শুরু করে দিই। ওকে, গ্রেট। কেউ কি কিছু বলছে নাকি একটু দেখি নেই, আমি ক্লাসটা শুরু করে দিব এর মাঝেই। অলরাইট, গ্রেট। আজকে কি চ্যাপ্টার 11? ইয়েস, চ্যাপ্টার 11 দিয়ে শুরু করব। সো অলরাইট, সো তাহলে আমরা দুটো জিনিস একটু মাথায় রাখবো এই ক্লাসগুলো করার আগে। হ্যাঁ, আমরা দুটো জিনিস মাথায় রাখবো, যে তোমাদেরকে যেন এই প্রিপারেশন পরে তোমরা কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশনে খুব বেশি সময় পাবা না, কলেজ নিয়ে আলাদা করে ভাবা না লাগে, একই সাথে এসএসসি রিভিশন প্লাস কলেজ অ্যাডমিশনের জন্য প্রিপারেশনটা যাতে এখানে হয়ে যায়, ওই জিনিসটা মাথায় রেখেই 3টা লেকচার লাগুক 4টা লেকচার লাগুক আমরা ক্লাসগুলোকে কভার করবো। সো শুরু করি আর কথা না বাড়িয়ে। আমরা আজকে পড়বো হচ্ছে যে কোঅর্ডিনেট জিওমেট্রি। নামটা খুবই কঠিন লাগছে এবং খুবই বিচ্ছিরি নাম। সো আমরা ইংরেজি নামটাকে আমরা গ্রহণ না করে আমরা বাংলা নামটাকে একবার লিখি। বাংলা নাম বলে কোঅর্ডিনেট জিওমেট্রিকে বলে হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। কি বলে? স্থানাঙ্ক জ্যামিতি। আমরা এইটুকু পার্টস দেখবো আর এইটুকু দেখবো না, কারণ আমি জ্যামিতি দেখলেই আসলে উপপাদ্য সম্পাদ্য একটু ভালো লাগে, এই উপপাদ্য বিশেষ নির্বাচন সাধারণ নির্বাচন হ্যানতেন হ্যানতেন, সো একটু হেট্রেট আসে ভিতর থেকে। সো আমরা জ্যামিতি বাদ দিই, স্থানাঙ্ক নিয়ে একটু কথাবার্তা বলবো। যদি জ্যামিতি চলে আসে, এই কঠিন বিচ্ছিরি শব্দটাকে কে সহজ বানিয়েছে আমরা সেদিকে যাব। সো স্থানাঙ্ক শব্দটাকে আমি যদি একটু ভাঙি, তুমি দুইটা জিনিস পাবা, এক স্থান আর 2 অঙ্ক। তো আমি যদি তোমাকে একটু বলি স্থান মানে আসলে কি বোঝায়, তুমি চোখ বন্ধ করে তুমি বলতে পারবা স্থান মানে বোঝায় হচ্ছে অবস্থানকে। অবস্থানটা কীরকম? আচ্ছা, আমি এখানে আছি, আমার এখান থেকে হয়তো বা 2-3 কিলোমিটার পরে কেউ আছে, বা আমি এখানে আছি, দেখো আমার কলমটা যদি এখান থেকে রাখি, আমার থেকে ঠিক সামান্যতম দূরে এটার অবস্থান এখান পর্যন্ত। কিন্তু দেখো তো, আমি কি যদি এভাবে বলি আমার থেকে 5 মিটার দূরে, আমার থেকে এত দূরে, জিনিসটা কি স্পেসিফাই করছে না, তাই না? সো কোনো একটা বিন্দুর অবস্থান যদি, বা কোনো কিছুর অবস্থান যদি অঙ্ক দ্বারা, স্থান মানে অবস্থানকে অঙ্ক দ্বারা প্রকাশ করা যায়, কোনো কিছুর অবস্থানকে অঙ্ক দ্বারা প্রকাশের যে উপায়, তাকে বলা হয় স্থানাঙ্ক। এবার আসি এই জ্যামিতি পার্টটাকে নিয়ে, ধীরে ধীরে যাই। হ্যাঁ, স্থানাঙ্ক কাকে বলে? স্থান যোগ অঙ্ক, কোনো একটা অবস্থানকে অঙ্ক দ্বারা প্রকাশ করার যে প্রসেস বা প্রক্রিয়া, সেটাকে বলা হয় স্থানাঙ্ক। এবার এদিকে জ্যামিতি, আমাদের কাছে জ্যামিতি যেমন শব্দটা বিচ্ছিরি লাগে, সবচাইতে বিরক্তিকর লাগে, সেম একটা জিনিস, মানে সেম প্রক্রিয়ায় বা সেম যে প্রবলেমটা হয়েছিল আরেকজন মানুষের, তার নাম হচ্ছে রেনে দেসকার্তেস। এত কঠিন করে এটা উচ্চারণ করা লাগবে না, উপরে একটু আমার হিসাব নিকেশ আসছিল, ওই যে উপরে হচ্ছে এরা এভাবে লিখে ওদের নামগুলো। সো আমরা এত কঠিন নাম এভাবে লাগবে না, তোমরা লিখবা কি জানো? তোমরা লিখবা হচ্ছে রেনে দেকার্তে। সো এই ভদ্রলোক কি করছে? ভদ্রলোক এসে যে জিনিসটা প্রবর্তন করে সেটা হচ্ছে, আমাদের কাছে জ্যামিতি জিনিসটা আছে, দ্যাটস ফাইন, কিন্তু এত কষ্ট করে কেন লেখা লাগবে? আমরা তো এখন আলজেব্রা জানি, আলজেব্রা মানে হচ্ছে যে আমরা বীজগণিত পড়ি না, বীজগণিত, আমাদের কাছে বীজগণিত আছে, আমাদের কাছে জ্যামিতির সূত্রগুলো আছে, তাহলে এত কষ্ট করে কেন আমাকে ত্রিভুজের এই কোণ হাবিজাবি পড়া লাগবে? আমরা একটা কাজ করতে পারি, সেই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এবং বীজগাণিতিক প্রক্রিয়ার সমন্বয় ঘটিয়ে আমরা নতুন কিছু আবিষ্কার করি না। সে কি করলো জানো? একটা গ্রাফ কাগজ নিল, গ্রাফ কাগজের এক পাশে সে নাম দিল হচ্ছে এক্স। যেহেতু বলছে এক্স, ডান পাশে যদি এক্স নেয়, বাম পাশে এমন কিছু যা এক্স না, যেহেতু এক্স না মানে এক্স এর নেগেটিভ পার্ট, একটা পজিটিভ পার্ট একটা নেগেটিভ পার্ট, এটার নাম দিল এক্স প্রাইম। খেয়াল করো, সে গ্রাফ কাগজে এরকম উপরের দিকে নিল হচ্ছে ওয়াই, নিচের দিকে নিল হচ্ছে ওয়াই প্রাইম, এবং এই যে একটা রেখা যেটা কি না এক্স আর এক্স ড্যাশ নিয়ে আছে, সেটাকে সে নাম দিল হচ্ছে এক্স অক্ষ। গল্প কিন্তু শেষ হয় না, দেখো এক্স অক্ষ, এই যে ওয়াই এবং ওয়াই প্রাইম, এই যে রেখাটা, এই যে বরাবর একটা রশ্মি গেছে, এটাকে সে নাম দিল হচ্ছে ওয়াই অক্ষ। ভাই আমি তো ইংলিশ ভার্সনের, এটাকে আমি আসলে কি বলবো? এটাকে বলবো হচ্ছে এক্সিস। এক্স এক্সিস
একটা এক্স এক্সিস আর একটা ওয়াই এক্সিস। লেখা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, গ্রেট গ্রেট। আচ্ছা, কেউ কি কিছু বলছে কিনা আমি একটু দেখে নেই। গ্রেট। আচ্ছা, কারোর কোনো সমস্যা হলে একটু বলিও, হ্যাঁ আমাকে একটু বলিও। আমি কারণ একটা জিনিস পড়িয়ে পরে তোমাদের থেকে ফিডব্যাক নিব, আমি একটু তাহলে একটা ফ্লোতে আছি। দেখো জিনিসটা দেখো, এখন এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দিয়ে তো আমার দুনিয়া চলে না। এবার চিন্তা করে দেখো তার মাথায় কি খেলছে। আমি এক্স এক্সিস আর ওয়াই এক্সিস দিই, বাট আমার তো কি করা লাগবে, ওই যে অঙ্ক দিয়ে প্রকাশ করা লাগবে জ্যামিতিকে। বীজগণিতের ধারণা তো পরে, আগে অঙ্ক দিয়ে প্রকাশ করা লাগবে। এখন তার কাছে না আমি বলতেছি বিন্দুটা সে এখানে বসাতে পারে, এখানে বসাতে পারে, যে কোনো জায়গায়। সেন্স মেক করতেছে না। সেন্স মেক করার জন্য কি মানে তুমি যদি দেখো কোনো জিনিস বেশি বা কম, এটাকে মাপার জন্য তোমার একটা রেফারেন্স প্রয়োজন হয়। রেফারেন্স কীরকম? ও আচ্ছা, আমি পরীক্ষায় কত পেয়েছি, 90। আমার কাছে খুশি লাগতেছে না এই 90 একটা মার্কস হলো নাকি। ওই যে তখন দেখি আমার বেস্ট ফ্রেন্ডটা সে পেয়েছে 89, এবার তো আমি তো 90 পেয়েছি, আমার ফ্রেন্ডে 89, 1 মার্ক তো বেশি পেয়েছি। ভালো লাগে কাজ করে না? দেখো বেস্ট ফ্রেন্ড থেকে 1 মার্ক বেশি পেলে ভালো তো লাগে। সো ফ্যাক্ট কি, এই যে একটা মার্ক বেশি পেয়েছো, তোমার ফ্রেন্ডকে তুমি রেফারেন্স পয়েন্ট বানিয়ে তার থেকে তুমি 1 মার্ক বেশি পেয়েছো, একটা রেফারেন্স। কিংবা আমরা দেখি পরীক্ষায় ভালো নাম্বার বা খারাপ নাম্বার কি দেখি, এ প্লাস পাওয়া একটা বেঞ্চমার্ক, যে এ প্লাস পায় সে ভালো পায় 80-র উপরে। বাট তার উপরে যে বেশি পায়, 80-কে আমরা প্যারামিটার ধরে 80-র চেয়ে কত বেশি পেলাম, এই জিনিসগুলো। কিংবা একদম খুব সিম্পল ব্যাপার, স্কেলে যখন মাপি দেখো না, 0 থেকে কত সেন্টিমিটার যায়, সেটাকে আমরা 0-কে একটা প্যারামিটার ধরি। পৃথিবীতে সব কিছুই, তুমি সময় মাপো কোথা থেকে, এই যে সময় ব্যবধানটা ফিজিক্সে ম্যাথ করতে গেলে 0 থেকে একটা রেফারেন্স ধরো। এই রেনে কান্তের মাথাও, ওই যে দেখো রেনে কার্তে, তার মাথায় সেম কনসেপ্টটা মাথায় আসছে। সে বলে আমার তো একটা রেফারেন্স লাগবে। সে কি করলো, আমার এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস যেখানে ছেদ করেছে, এটাকে আমি বলবো অরিজিন। অরিজিন মানে কি? সূত্র, উৎপত্তি, যেখান থেকে এসেছে। এটা নিয়ে আমি বিরাট আলোচনা করবো মাই ডিয়ার স্টুডেন্টস, বিরাট আলোচনা করব। এটাকে নাম দিয়েছে সে অরিজিন। অরিজিনের জন্য এটাকে একটা বড় ও ধরা হয়। ভালো মতো খেয়াল করো, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, দুইটা অক্ষ, অক্ষ দুইটা যেখানে ছেদ করে তাকে বলা হয় ও, মানে মূল বিন্দু বা অরিজিন। বোঝা গেছে? আমি কিন্তু এখনো কিছু বলি নাই। রেনে দেকার্তে কি করেছে, সে এসে বলেছে বীজগণিত ও জ্যামিতিকে সমন্বয় করবে। বীজগণিত ও জ্যামিতিকে সমন্বয় করবে। অলরাইট, সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা আমরা জাস্ট একটা বেসিক ডিসকাশন করলাম, কেন স্থানাঙ্ক জ্যামিতি এসেছে, স্থানাঙ্ক জ্যামিতির দরকারটা কোথায়। এবার আমি একদম বেসিক আলোচনায় চলে যাব। তার আগে আমি তোমাকে একটু বলো আমাকে তোমরা, যে এই যে এতটুকু আলোচনা করলাম, খুব ক্ষুদ্র একটা বিষয়, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো। এই যে ক্ষুদ্র ব্যাপারটুকু তোমরা বুঝতে পেরেছো কিনা? অলরাইট অলরাইট অলরাইট, গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। সো আমরা তাহলে এটার মধ্যে আমরা আলোচনা করব কোথায়, আমাদের কি কি ডিসকাশন করা লাগবে। সো এই চ্যাপ্টারটা খুবই মজার এই কারণে যে আমরা জ্যামিতির একটা নতুন পার্ট, এটাকে আমরা খুবই সুন্দর করে আমরা ইয়ে করতে পারি। আচ্ছা ভাইয়া আরেকবার মেইন রিজনটা অনলি একটু বললে ভালো হয়। আচ্ছা আরেকবার মেইন রিজনটা, বেসিক্যালি সে চেয়েছিল হচ্ছে জ্যামিতিটাকে একটু সুন্দর উপায়ে বীজগণিতের সমন্বয়ে, সে মানে বীজগণিতকে কাজে লাগিয়ে জ্যামিতিকে এক্সপ্লেইন করার ট্রাই করেছিল। সো জ্যামিতিক পার্টগুলো কী কী, আমাদের ট্রায়াঙ্গেল, সামান্তরিক নিয়ে কাজ করি। সামান্তরিকের অ্যাপ্লাইড ফর্মটা কোথায়, আমরা বেসিক ফর্মেটগুলো জানি হচ্ছে যে হ্যাঁ সামান্তরিকের কর্ণ সামান্তরিকটাকে দ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে, দুই ভাগে করে, সব কিছু অলরাইট। বাট প্র্যাকটিক্যাল পার্টগুলো কোথায়, ক্ষেত্রফল নির্ণয় করো, পরিসীমা নির্ণয় করো, এই পার্টগুলোই তো, তাই না? সো এগুলাকে রেনে কাটতে বলেছে না, আমি আসলে এভাবে করব না, আমি বিন্দু ধরে ধরে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে আমি গ্রাফে বসায় বসায় করব। এই যে জ্যামিতিক মানে একে তোমার মনে করে আলজেব্রাকে কাজে লাগিয়ে এই যে সিস্টেমটা, এটাই হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি। অলরাইট, সো আমরা এখানে পড়বো কী কী একটু দ্বারা আলোচনা করি। এর আগে বলেছিলাম যা, এই যে একটা যদি আমি স্থানাঙ্ক ব্যবস্থা নেই, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও
ওয়াই ড্যাশ। আমি একটু এটার পরিচয়গুলো দিব, হ্যাঁ, বিন্দুগুলো কিভাবে নির্ণয় করে। সো এখানে হচ্ছে এক্স ও এক্স ড্যাশকে আমি নাম দিব এক্স এক্সিস, ওয়াই ও ওয়াই ড্যাশকে আমি নাম দিব ওয়াই এক্সিস। ওকে, সো এবার একটা খুবই ইম্পর্টেন্ট, ও হচ্ছে অরিজিন মানে মূল বিন্দু। ঝামেলা সেখানে এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, খেয়াল করো, এগুলো সবচেয়ে বেসিক পার্ট। মানে এই দেখো আলোচনাটা হচ্ছে, এখানে আমি একটা পয়েন্ট নিব, হ্যাঁ, যেটা রেনে দে কার্তে করেছিলেন। সেখানে একটা পয়েন্ট নিয়েছিল, পয়েন্টটার নাম দিলে হচ্ছে তোমার পি। পি নাম দিয়ে পয়েন্টটাকে বললো এক্স ওয়াই। এখন এক্স ওয়াই যে বলেছে এটার মানে কি, আমরা এটার আবিষ্কার করব। হ্যাঁ, এখন দেখো আমি তোমাকে বললাম না, একটা জিনিস আমরা বলতে পারি সে এত মিটার দূরে এখানে, বাট এক্স্যাক্ট অবস্থানটা নির্ণয় করা আমার দরকার, কারণ এটা প্রেসিশন দরকার, তাই না? আমি বলেছিলাম কি ও হচ্ছে মূলবিন্দু, এই যে ও থেকে সে এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে, ওয়াই অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে। ভাই ফিল করতে পারলাম না জিনিসটা, একটু বুঝায় বলেন। বুঝায় বলে দেখো তো জিনিসটা আমার বলা হচ্ছে, এই যে পি বিন্দুটা হচ্ছে এখান বরাবর। আমাকে যদি বলি পি বিন্দুকে সে ডানে এক্স পরিমাণ গেল, আমি কি পিকে প্রিসাইজলি বলতে পারবো না? আমার কি করা লাগবে, এখান থেকে পি বিন্দুকে পেতে হলে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাওয়া লাগবে। এই যে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, আবার ঠিক এখান থেকে এক্স অক্ষ থেকে আবার ওয়াই পরিমাণ যদি যাই, দেখো ওয়াই অক্ষ থেকে এক্স পরিমাণ গেলাম, আবার এক্স অক্ষ থেকে যদি ওয়াই পরিমাণ যাই আমি পি এর দেখা পাবো। তার মানে এটার মানেটা কি, এই যে পি এক্স ওয়াই মানে কি, এটা একটু খেয়াল করো। হ্যাঁ, পি এক্স ওয়াই মানে হচ্ছে এক, এটি একটি বিন্দু, এখান থেকে খুব অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ আসে। এটি একটি বিন্দু, দেখো, যার ভুজ হচ্ছে এক্স এবং কোটি হচ্ছে ওয়াই। তাহলে এরকম যদি একটা বিন্দু থাকে পি 5 6, যার ভুজ হচ্ছে 5, কোটি হচ্ছে 6, আরেকটা এটা পি না দিয়ে কিউ দেই, ধরো আরেকটা বিন্দু দিলাম আর 1 2, যার ভুজ হচ্ছে 1, কোটি হচ্ছে 2। খেয়াল রাখো, এখন আমি আসলে ডিপে যাচ্ছি, জিনিসটা দেখো। দুই নাম্বার জিনিস, বিন্দুটি এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ, ওয়াই অক্ষ বরাবর ওয়াই পরিমাণ যায়। আমি একটু দেখি দেখা যাচ্ছে কিনা বোর্ডে। হ্যাঁ, দেখা যাচ্ছে, ফেয়ার এনাফ। দেখো এটা এখানে সবচেয়ে বড় প্যারাডক্স, এই দুইটা ওয়ার্ডকে একটু মার্ক করে রাখো খাতার মধ্যে, খুবই ইম্পর্টেন্ট। বরাবর বলেছি, এক্স অক্ষ বরাবর এক্স, ওয়াই অক্ষ বরাবর ওয়াই। খেয়াল করো, এখন যদি আমাকে বলে যে থেকে, বরাবর না থেকে আমি জিনিসটাকে সাবস্টিটিউট করে দিই থেকে, এবার লিখবা বিন্দুটি এক্স অক্ষ থেকে ওয়াই পরিমাণ। ব্যাখ্যা কি দেখো, দিস ইজ দ্য এক্স এক্সিস, রাইট? এক্স এক্সিস থেকে এই বিন্দুর দূরত্ব হতো ওয়াই পরিমাণ। যদি বলে এক্স অক্ষ বরাবর, তাহলে ঠিক এই যে এক্স অক্ষ বরাবর সে এক্স পরিমাণে গিয়েছে। যদি বলা হয় এক্স অক্ষ থেকে সে কি পরিমাণ, ওয়াই পরিমাণ। দেখো বিন্দুটা যদি পি এক্স ওয়াই হয়, তাহলে বিন্দুটা যদি 5 6 হয় এক্স অক্ষ থেকে, তাহলে কত, 6 পরিমাণ। বিন্দুটা যদি 1 2 হয় এক্স অক্ষ থেকে কি পরিমাণ, 2 পরিমাণ। এগুলো একটু খেয়াল রাখবা। আবার ওয়াই অক্ষ থেকে যদি হয় কত পরিমাণ, এক্স পরিমাণ, এক্স পরিমাণ। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের থেকে দুটো ফিডব্যাক নেই। হ্যাঁ, আমাকে যদি বলা হয় কিউ -2 3, হ্যাঁ -2 3, তাহলে আনসারটা কি হবে, যে এটা এক্স অক্ষ থেকে ও ওয়াই অক্ষ হতে
কত দূরে, আমি তোমাদের থেকে ফিডব্যাক নেই। কারণ এই জিনিসটা তোমাদের ইন্টারমিডিয়েটে অনেক ভোগাবে, থেকে বরাবর এটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। অলরাইট, আমাকে তোমরা একটু বলো এই যে বিন্দুটা এক্স অক্ষ থেকে এবং ওয়াই অক্ষ থেকে ঠিক কি পরিমাণ দূরে? সেম বিন্দুটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে কি পরিমাণ দূরে? আচ্ছা, সামিউর রহমান যারা, আচ্ছা পচা কথা বলে না মাই ডিয়ার স্টুডেন্টস, একদমই পচা কথা বলে না। আচ্ছা এই 3 বলতেছে কেন, একসাথে বলো, আমি একটু গল্প করি, তোমরা একটু অ্যান্সারটা বলতে থাকো। হ্যাঁ, সো আচ্ছা পচা কথা বলে না, এটা আমি তোমাদেরকে একটু সাজেশন বলতে পারো, বা বড় ভাইয়া হিসেবে তোমাদেরকে একটু গাইড বলতে পারো আর কি, তোমরা যেটাই ধরে নাও। এটা আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট বলবো আর কি। সো বেসিক্যালি আমরা নর্মালি একটা মেটাফোর ইউজ করি। আমরা নর্মালি পারফিউম দিই কেন আমাদের গায়ে? পারফিউমটা এই কারণে দেই যাতে করে আমরা পারফিউম দিলে একটা সুবাস আমাদের আশেপাশে যে, মানে আমাদের আশেপাশে যে মানুষগুলো আছে যাদের সাথে আমরা ডিল করি, প্রতিনিয়ত চলাফেরা করি, ওদের কাছে যাতে সুবাসটা পায়, মানে তারা একটা সুন্দর ফ্রেগ্রেন্স পায়, তোমার সম্পর্কে যাতে একটা পজিটিভ মাইন্ডসেট তার কাছে আসে। অ্যাট দ্য সেম টাইম তোমার কাছে যাতে ভালো লাগে যে সেই মানুষটা কমফোর্ট ফিল করতেছে তোমার সাথে থেকে, তোমার কাছেও জিনিসটা ভালো লাগে, রাইট? অ্যাট দ্য মানে ইন দ্য সেম ওয়ে তোমার এই জিনিসটা একটু মাথায় রাখা উচিত, বা আমাদের সবার এই জিনিসটা মাথায় রাখা উচিত। আমাদের সৃষ্টিকর্তা আমাদের নিজেদেরকে একটা পারফিউম দিয়ে দিয়েছে, একটা পারফিউমের বোতল দিয়ে দিচ্ছে, যে পারফিউমটা না কখনো শেষ হয় না, রেদার তুমি মানে উৎপন্ন করতে পারো, সেটা হচ্ছে আমাদের মাথার ভিতর আছে। এখানে পারফিউমটা তাহলে ভাই আমাদের ব্রেইনকে পারফিউম না, ব্রেইনের ভিতরে আমাদের কিছু সিস্টেম দিয়েছে, যে সিস্টেমটা আমাদেরকে একটা গরু ছাগল বা সৃষ্টির অন্য যে কোনো প্রাণী থেকে এই সিস্টেমটা আমাদেরকে আলাদা করে। সেই সিস্টেমটা হচ্ছে আমাদের চিন্তা জগৎ, আমাদের নিজেদের যে জায়গাগুলো, যেটা কিনা আমাদেরকে রেশনাল ডিসিশন, আমাদের চিন্তাভাবনাগুলোকে প্রসারিত করতে শেখায়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তুমি যত সুন্দর চিন্তা করবা তোমার মধ্যে তত পজিটিভ এনার্জি গ্রো করে, যত পজিটিভ এনার্জি গ্রো করবে তোমার কাছে তত ভালো কাজ করার স্পৃহা জন্মাবে, যত ভালো কাজ করবে তত তোমার কাছে মনে হবে না পৃথিবীটা সুন্দর, যত পৃথিবীটা সুন্দর মনে হবে তত তোমার কাছে বাঁচার ইচ্ছা জাগবে, তোমার কাছে বাঁচতে ইচ্ছা করবে, তুমি চাইবা আরেকটু ভালো কাজ করতে। সো আমাদের এই বললাম না, ওই যে তুমি যদি পারফিউমটা মেরে যাও তোমার কাছে মনে হবে যে ওই যে তোমার কাছে তো মানে ততক্ষণ পর্যন্ত তোমার কাছে অনেক বেশি ভালো লাগতেছে, সব জায়গায় ইয়া করতেছে, ভালো লাগতেছে। আমাদের এই পারফিউমটা না বোঝার উপায় নেই যে আমরা কি চিন্তা করতেছি এই জিনিসটা, তাই একমাত্র এই পারফিউমটা রিফ্লেক্ট করে ওয়েন ইউ টক, ওয়েন ইউ ইন্টারাক্ট উইথ পিপল। অলরাইট, তুমি যখন কারোর সাথে কথা বলো, তুমি যখন কোনো কিছু লিখো, তোমার সব কিছুই তোমাকে ভার্বাল নন ভার্বাল প্রত্যেকটা কমিউনিকেশন তোমাকে রিপ্রেজেন্ট করে। সিন্স তুমি যদি ওই খারাপ কাজটা করো তাহলে তোমার মনে হচ্ছে যে ওই দুর্গন্ধ, ওই যে মাছের গন্ধ, ওই টাইপের জিনিসপাতি তুমি এটা হতে পারে তোমার সোশ্যাল মিডিয়ায়, হতে পারে তুমি ডিরেক্টলি তোমার ফ্রেন্ডের সাথে। অবভিয়াসলি আমরা কেউই এই দোষের থেকে ঊর্ধ্বে না, দোষগুলো থেকে ঊর্ধ্বে না, বাট এই চিন্তা থট প্রসেসটা আমাদের মধ্যে রাখা উচিত প্রতিনিয়ত, আমরা যাতে মার্জিনালি কালকে থেকে আজকের আমিটা যাতে এতটুকু ভালো থাকি। অলরাইট, সো কোনো কিছু মাইন্ড করো না মাই ডিয়ার স্টুডেন্টস, আমি জাস্ট তোমাকে একটু বোঝানো যে জিনিসটা আসলে এই যে আমাদের মনের মধ্যে যে পারফিউমটা আছে, এই পারফিউমটাকে আমরা সবার উচিত আমাদের সতেজ রাখা, যাতে করে আমাদের থট প্রসেসটা, আমাদের চিন্তাধারাটা পরিশুদ্ধ থাকে। এই যে আমাদের রিফ্লেকশন, আমাদের ভার্বাল কমিউনিকেশন কিংবা নন ভার্বাল যে কোনো রকমের কমিউনিকেশনের ক্ষেত্রে সবাই ওই পচা গন্ধটা না, আমাদের ওই সুবাসটা, কথার যে সুবাসটা, আমাদের আচরণ বা চরিত্রগত যে সুবাসটা, এই সুবাসটা যাতে ফুটে ওঠে আমাদের চরিত্রে। সো এটা একটু মাথায় রাখবো, রাইট? সো থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এক্স থেকে 3, একজন বলছে এক্স থেকে 3, আর আরেকজন বলছে ওয়াই থেকে -2। আচ্ছা, ফাইন 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 ফাইন, না না না, একদমই সরি হওয়ার কিছু নেই সামিউর, গ্রেট। আচ্ছা, একজন বলছে এক্স থেকে 3, ওয়াই থেকে -2। আচ্ছা, ওয়াই থেকে এটা এটা এই জন্যই আমি এখানে -2 দেওয়া, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এই জিনিসটা মাথায় রাখবা, দূরত্ব নেগেটিভ হয় না। সো এই কারণে তোমরা একটা জিনিস এখানে দিয়ে রাখো, এটাকে একটা মডুলাস দিয়ে রাখো, এখানে একটা মডুলাস দিয়ে রাখো, তাহলে হয়ে যাবে। অলরাইট, এখানে একটা মডুলাস, এখানে একটা মডুলাস, আর এখানে লিখে রাখো দূরত্ব কখনো নেগেটিভ হয় না।
অলরাইট অলরাইট। তাহলে আমাদের কাছে ফ্যাক্টটা কি, আমরা এখানে এটার আনসারটা হচ্ছে, এটা হচ্ছে ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ হতে 2 একক এবং এক্স অক্ষ হতে 3 একক। দ্যাটস ইট, খুবই সহজ। সো আমরা চলো তাহলে মোটামুটি বিন্দু সম্পর্কে আলোচনা হয়েছে, এখন একটা বিন্দু নিয়ে আলোচনা করেছি। আমাদের এখন কাহিনী হচ্ছে, এখন আমরা ধীরে ধীরে প্রোগ্রেস করি সামনে। যেহেতু রিভিশন কোর্স, আমরা সূত্র প্রতিপাদনে যাব না, আমরা ডিরেক্টলি সূত্র দিয়ে কাজ করব। তাহলে ভাইয়া দেখো, আমি তো একটা বিন্দু নিয়েছি, তাই না? রেনে দেকার্তের মাথায় যে জিনিসটা এসছে, সে না দুইটা বিন্দু নিয়ে কাজ করতে তার ইচ্ছে হয়েছে। এই একটা বিন্দু পি x1 y1, এ একটা বিন্দু, তার কাছে আরেকটা বিন্দু সে এখানে পেয়েছে, যা হচ্ছে x2 y2। এখন তার কাছে প্রশ্নটা হচ্ছে, ভাইয়া আমরা এই দূরত্বটুকু কীভাবে বের করব? এই যে পি কিউ, এই যে দুইটা বিন্দুর দূরত্ব, এই বিন্দুটা আমরা কিভাবে বের করব? আমি তোমাদেরকে মানে এটা বের করার প্রসেসটা দেখিয়ে দিই, তারপর আমি তোমাদেরকে সূত্রটা লিখে দিচ্ছি। প্রসেসটা হচ্ছে, তুমি দেখো দেখো এই জিনিসটা, সে এই বিন্দুটা এক্স অক্ষ বরাবর কতটুকু যাচ্ছে বলো তো? x1 পরিমাণ। ওয়াই অক্ষ বরাবর কতটুকু গেছে? y1 পরিমাণ। আবার সিমিলারলি এই যে কিউ বিন্দুটা x1, মানে এই যে দেখো কিউ বিন্দুটা এক্স পর্যন্ত সে কতটুকু গিয়েছে চিন্তা করে দেখো, x2 পরিমাণ। ওয়াই অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে? পুরোটা y2 পরিমাণ। বাট তুমি দেখো, মানে একদম ভেরি কমন সেন্স, যদি বের করতে হয় আমার এইটুকু পরিমাণ, এই যে এইটুকু পরিমাণকে, তাহলে পিথাগোরাসের উপপাদ্য আমাকে কি বলে? পিথাগোরাসের উপপাদ্য বলে আমার কাছে, ধরো আমি এখানে নাম দিলাম এটাকে, ধরো এইটুকুর নাম দিলাম এখানে হচ্ছে তোমার পি এম এন এল। পিথাগোরাসের উপপাদ্য আমাকে বলে যে পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ এল স্কোয়ার প্লাস পি এল স্কোয়ার, তাই না? আমাকে এই সূত্র অনুযায়ী বের করা লাগবে। তাহলে আমার দরকার কি? এই যে কিউএল পরিমাণ আর পিএল পরিমাণ বের করতে পারলে আমার কাজ শেষ। তাহলে ভাইয়া দেখো, আমি যদি কিউএল যদি আমার কাছে বের করা লাগে, এই যে কিউএল যদি বের করা লাগে, এই পার্থক্যটুকু কি দেখো তো, এই যে y2 পুরোটুকু আছে, সেখান থেকে এই y1কে, এই যে এইটুকু অংশ মাইনাস করলে কি আমি এইটুকু পাচ্ছি না? ঠিক এইটুকু পরিমাণ। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না কিউএল ইজ ইকুয়াল টু y2 মাইনাস y1। আবার পিএল বলেছে, দেখো এই যে পিএল পরিমাণ, যদি পিএল যদি আমাকে বের করতে হয়, এই পিএল মানে কি এমএন না? আমি একদম শর্টকাটে লিখে দিচ্ছি, কারণ হচ্ছে যে আমি প্রমাণটা সেভাবে লেখাচ্ছি না, কারণ যেহেতু রিভিশন কোর্স অনেকেই আসছো জাস্ট ম্যাথ করতে, সো সেক্ষেত্রে তারা কিছুটা বোর হতে পারো। এক্ষেত্রে আমরা কি লিখবো দেখো তো, ও এন, এই যে ও এন মাইনাস ও এম যদি করি, বা এর অন্য কথায় হুইচ ইজ টু সে x2 মাইনাস x1 যদি করি, আমার কাজ শেষ। তাহলে মোদ্দা কথা হচ্ছে, আমার সূত্রটা কি আসে? সূত্রটা হচ্ছে পি কিউ ইজ ইকুয়াল টু পি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু, সেটা আসে y2 মাইনাস y1 হোল স্কোয়ার প্লাস x2 মাইনাস x1 হোল স্কোয়ার। অথবা তুমি অন্য কথায় লিখতে পারো পি কিউ ইজ ইকুয়াল টু, উপর একটা ছাতা মানে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। অনেকে বলো ভাইয়া এভাবে লিখলে হবে না, দেখো তো পি কিউ ইজ ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস, এভাবে লিখলেও হবে, তবে এভাবে লেখাটা বেটার, আমি বেশি প্রেফার করি। এভাবে লিখলে কীভাবে হবে? অলরেডি তোমরা জানো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি মাইনাস এ হোল স্কোয়ার, কারণ স্কোয়ারের ভিতর পার্থক্যটাই ম্যাটার করে, তাই না? কীভাবে আসে ভাইয়া? এই যে এ স্কোয়ার মাইনাস টোয়াইজ এ বি প্লাস বি স্কোয়ার, আর এখানে বি স্কোয়ার মাইনাস টোয়াইজ বি এ প্লাস এ স্কোয়ার, একই কথা ঘুরে ফিরে। সো আমি তাহলে মোটামুটি তোমাদেরকে বেসিক শিখিয়েছি। এটা হচ্ছে যে দুইটি বিন্দুর মধ্যবর্তী
দূরত্ব নির্ণয়ের ফর্মুলা, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। দেখো তো তোমাদের কোনো সমস্যা আছে কিনা এইটুকু নিয়ে, বুঝতে পেরেছো কিনা? সো বলো বলো, বুঝি নাই ভাইয়া, কোথায় বুঝো নাই বলো তো একটু। অলরাইট অলরাইট অলরাইট। আচ্ছা আমি তোমাদেরকে আরেকটু জিনিসটা ইলাবোরেট করি, হ্যাঁ ফাইনাল একটা তোমাদেরকে জিনিসটা বোঝাই। এটার জিনিসটা হচ্ছে একটু ফিল করার ট্রাই করো। আমার বের করা দরকার হচ্ছে এইটুকু পরিমাণ, তাই না, দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। সো এইটুকু যদি বের করতে হয় আমি একটা কাজ করব, হ্যাঁ আমার তো এটাকে কোনো রকম বের করা লাগবে। এটা আমি বের করে নিয়েছি এক্স অক্ষ বরাবর সে কতটুকু গিয়েছে, x1 পরিমাণ, ওয়াই অক্ষ পরিমাণ y1 পরিমাণ, এইটুকু আমার কাছে, এইটুকু ঠিক আছে, আমার কাছে বের করা লাগবে এইটুকু। সো আমি যদি এখানে এই পরিমাণ যদি জিনিসটা যদি বের করতে পারি, এই যে একটা সমকোণী ত্রিভুজ যদি ফর্ম করতে পারি, তাহলে আমার কাছে এই জিনিসটা বের করা সহজ। কারণ আমাকে পিথাগোরাস দাদু অলরেডি শিখিয়ে দিয়েছে। কি বলেছে বলো তো? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস আমাদের ভূমি স্কোয়ার, আমি জানি। সো ওই অনুযায়ী আমাকে এখানে যদি এদেরকে যদি নাম দেয়, এখানে একটা লম্ব, এই যে এখানে একটা এক্স অক্ষের উপর লম্ব। এই জিনিসটা আরও ইলাবোরেটলি আমি তোমাদেরকে যখন থিওরিজ পড়াবো, ইয়াতে পড়াবো, যারা যারা 22 ব্যাচ আছো বা যারা যারা 23 ব্যাচ আছো, তারা একটু কষ্ট করে সূত্রটাও মনে রাখো। এখন তোমাদেরকে যখন থিওরিজ পড়াবো আমি বেশ ভালো করে পড়াই দিব, রাইট? সো ফর্মুলাটা হচ্ছে এটা, দুটা পয়েন্ট যদি থাকে তাহলে এক্ষেত্রে আমি তোমাদেরকে দেখাই এই ফর্মুলা দিয়ে ম্যাথ কীরকম আসতে পারে। ম্যাথ আসতে পারে বলে হচ্ছে 5 ও 3 1 এর মধ্যবর্তী দূরত্ব কত। এর মধ্যবর্তী দূরত্ব কত, হ্যাঁ এটা খুবই সহজ, খুবই সহজ। কীভাবে করা লাগবে শিখিয়ে দিয়েছি ভাইয়া। দেখো রুট ওভার, তুমি এদেরকে মানে আনসারটা করবা কিভাবে, এভাবে ডিরেক্টলি না লিখে, যদি এভাবে বিন্দু থাকে তুমি সুন্দর মতো আগে লিখবা যে মনে করি বিন্দু দুইটি এ 5 2 বি 3 1, অতএব বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। এরপর লিখবা রুট ওভার, এবার বলেছে কি দেখো তো, x2 মাইনাস x1, x2 কত 3, 3 মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1, 1 মাইনাস 2 হোল স্কোয়ার, তাই না? তো এক্ষেত্রে আমাদের আসে কত, এটা আসবে হচ্ছে 3 মাইনাস 5 কত, মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার। এক্ষেত্রে আমরা লিখতে পারি 4 প্লাস 1 হুইচ মিনস রুট ওভার 5 একক। তাহলে এটা যদি তুমি বুঝতে পেরে থাকো আমাকে একটু বলো, -1 2 এবং 3 2 এর মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত এটা একটু বের করো। এরপর আমি চলে যাব হচ্ছে 11.1 অনুশীলনীতে, ডিরেক্টলি অনুশীলনী ম্যাথ শুরু করে দিব। আমাকে একটু বলো এটার আনসারটা কত। একজন বলছে 4 একক, 4 একক। ফাইন, অলরাইট। আচ্ছা আমি একটু দেখি তাহলে এটার আনসার কীরকম হতে পারে। ভাইয়া দেখো 3 থেকে -1 রুট ওভার হোল স্কোয়ার প্লাস 2 থেকে 2 গেলে কত, আন্ডা 0। সো হুইচ মিনস রুট ওভার থাকে হচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার থাকলে আসে এখানে 4 একক। অলরাইট, সো দেয়ার ইউ গো। সো এটা আমাদের কাছে অ্যান্সার। তাহলে আমরা চলো ডিরেক্টলি ইয়াতে চলে যাই, বইয়ের ম্যাথে চলে যাই। বইয়ের অনুশীলনীর ইম্পর্টেন্ট প্রবলেমগুলো নিয়ে আমরা ডিসকাস করবো, চলো।
ওকে ওকে ওকে, তোমাদের কিন্তু প্রতিটা ক্লাস শেষে প্রতিদিন রাত 9টা বাজে কিন্তু এক্সাম হবে, হ্যাঁ। প্রতি সপ্তাহে 6 দিন তোমাদের রাত 9টা বাজে এক্সাম হবে, এবং প্রতি সপ্তাহের শেষেই সারা সপ্তাহ ধরে যা পড়ানো হয়েছে তার উপর একটা মেগা এমসিকিউ এক্সাম হবে। সো তোমাদের যদি আমি দেখি, পার্টিসিপেশন যদি সেরকম দেখি, আমরা সেখানে একটা প্রাইজেরও ছোটোখাটো ব্যবস্থা রাখবো। সো এটা তোমাদের উপর ডিপেন্ড করছে। সো একটু অ্যাক্টিভ থাকার চেষ্টা করো, অলরাইট। সো আমরা তাহলে অনুশীলনী ম্যাথ শুরু করে দিই। অনুশীলনীতে আমাদের কী কী ম্যাথ আছে সেগুলো দেখি। সো অনুশীলনীতে নাম্বার 1-এ গেলে আমাদেরকে সেম জিনিস বলেছে, সেটা হচ্ছে বিন্দুর মান নির্ণয় করো। সো আমি এটার মধ্যে হচ্ছে দুইটা ম্যাথ করাই দিব। একটা হচ্ছে গ নাম্বার এ বি ও বি এ, মানে আজকে যে ক্লাসটা হয়েছে তার উপর আগামীকালকে পরীক্ষা হবে, হ্যাঁ। আগামীকালকে রাত 9টায়। গতকালকে যেটা হয়েছে সেটা পরীক্ষা কিন্তু আজকে হবে। সো একটু খেয়াল রেখো। সো এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কত? তো তোমরা যেটা লিখবা যে মনে করি ব্লা ব্লা ব্লা, মনে করি লিখে অতএব এবি বিন্দু দুটোর দূরত্ব লিখবা হচ্ছে √ওভার বি মাইনাস এ হোল স্কোয়ার প্লাস, এখানে আবার লিখবা এই যে বি মাইনাস এ, আবার এখানে লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার, তাই না? সো অলরাইট, সো এটার ক্ষেত্রে তাহলে আমাদের কাছে কি আসে? এখানে তুমি যে জিনিসটা মাথায় রাখবা সেটা হচ্ছে √ওভার, এখন তো এ মাইনাস বি যে কথা, বি মাইনাস এ যে কথা, এ মাইনাস বিও সে কথা, তুমি এখানে লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 2 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। যদি এটা ট্রু হয় তাহলে এক্ষেত্রে তুমি একটা জিনিস মাথায় রাখবা, এদেরকে আমি এভাবে লিখতে পারি √2 ইন্টু √ওভার এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা মানে হচ্ছে √2 এ মাইনাস বি। ম্যাথ শেষ। রুটটা কিন্তু আবার ওই এ মাইনাস বি এর উপরে উঠাই দিও না। এটার মিনিংটা ভাই এভাবে করলাম কেন ভাইয়া? ইন ফিউচার তোমাদের যাদের টার্গেট ইন ফিউচার ঢাকা ইউনিভার্সিটিতে যাবা তাদের জন্য এ ধরনের ছোটোখাটো ক্যালকুলেশনগুলো এখন থেকে প্র্যাকটিস করো, হ্যাঁ। যেগুলো কি রুট আমি সামনে দেখবা আরও তোমাদেরকে করাবো, যদি ছোটোখাটো ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় এটা। এখানে আমি যেহেতু গুণ অবস্থা পাচ্ছি, রুটটা আলাদা আলাদা করে লেখার আমার কাছে এখতিয়ার আছে, যেহেতু আছে এই কারণে আমি এদেরকে এভাবে লিখতে পারি। আমার এখানে আজান দিচ্ছে, তো আমি এর পরবর্তী ম্যাথটা করতে থাকি, আজানটা শেষ হলে এটা ব্যাখ্যা করে দিব, অলরাইট। হ্যাঁ আজকে এক্সাম হবে, এক্সাম হবে। সো তারপর ঘ নাম্বার, একটু তুলে দাও, আজানটা শেষ হলে আমি কন্টিনিউ করছি।
আচ্ছা অলরাইট। একজন বলছে ভাইয়া বেসিক থেকে পড়ানোর কি দরকার আছে? বেসিক্যালি ব্যাপার হচ্ছে যে তোমাদের অনেকেরই একটা গ্যাপ পড়ে যাওয়াতে মানে বেসিকের উপরে একটা ঝাপসা ইয়া পড়ে গেছে, হ্যাঁ। সো এই কারণে চাচ্ছিলাম যে আমরা যে বেসিকগুলা একদম ডিটেলডে না পড়াই, অ্যাটলিস্ট যাতে তোমাদের মনে পড়ে জিনিসগুলা পড়িয়ে তারপর হচ্ছে যে আমরা বইয়ের ম্যাথে যাব বা টাইপ ধরে ধরে যাব। সো এটা একটু জাস্ট তোমাদেরকে ইয়ে দেওয়া যে আগে যা পড়াগুলো ছিল এগুলো একটু মনে করানোর জন্য। অলরাইট। সো আশা করি তোমরা একটু ধৈর্য ধরবা, ধৈর্য ধরে আমাদের সাথে তোমরা কন্টিনিউ করবা, সো যতটুকু ইয়া করা যায় আর কি। সো অলরাইট। সো এরপরে যে প্রশ্নগুলো আছে টাইপগুলা, এটা কি করলাম এটা একটু দেখ বুঝাই বলি। প্রশ্নটা বলেছে হচ্ছে এই দুটার মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য আমরা জাস্ট সিম্পল সূত্র খাটিয়েছি। আগে দুটো বিন্দু ধরেছি, এ এটা, বি এটা। তারপর বলেছিলাম কি x2 মাইনাস x1, x2 মাইনাস x1, y2 মাইনাস y1, y2 মাইনাস y1, সাইন থিটা মাইনাস জিরো মানে সাইন থিটা, সাইন থিটাকে স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা, কস থিটা মাইনাস জিরো কস থিটা, কস থিটা স্কোয়ার কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। ট্রাইগোনোমেট্রি থেকে তোমরা জানো উইচ ইজ 1, √1 মানে 1 একক। দ্যাটস ইট। এটা খুবই সহজ একটা ম্যাথ। সো চলো তাহলে আমরা যে টাইপে যাব এখন সেটা হচ্ছে যে লিখে রাখো টাইপ মাপামাপি, মাপঝোঁক। লিখে রাখো টাইপ বা চতুর্ভুজের প্রকৃতি নির্ণয়। সো এটার জন্য কি লাগবে? এটার জন্য সোললি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি বের করতে পারি, এটাই দরকার, হ্যাঁ। তো আমি এখান থেকে দুইটা ম্যাথ করাই দিব বইয়ের জন্য, খুবই গুরুত্বপূর্ণ। সো একটা প্রশ্ন লিখি, সেটা হচ্ছে দেখাও যে a মাইনাস 5 0 b 5 0 c 5 5 এবং d মাইনাস 5 and 5 আয়তক্ষেত্রের। সো প্রশ্নটা কি একটি আয়তক্ষেত্রে 4টি শীর্ষবিন্দু। একটি আয়তক্ষেত্রের 4টি শীর্ষবিন্দু। সো ফ্যাক্টটা একটু চেক করো। তো তোমরা একটু জিনিস মাথায় রাখবা, এগুলোতে চিত্র আঁকতে হবে, হ্যাঁ। গ্রাফ কাগজে চিত্র আঁকা লাগবে। মানে গ্রাফে প্লট করা লাগবে। সো এটা একটু মাথায় রাখবা। সো চিত্র আঁকবো কীভাবে? এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ বা এক্স ওয়াই সমতলে আমরা প্রতি ঘরের প্রতি বর্গের এক ঘরকে এভাবে নিয়ে এক একক নিয়ে আমরা আঁকলাম। এগুলো আগে লিখে তারপর হচ্ছে প্লট করবা। সো আমি প্রমাণে চলে যাই। এটা বলছে একটা আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু। তাহলে একটা আয়তক্ষেত্রের 4টা শীর্ষবিন্দু যদি হয়, আয়তক্ষেত্রের স্পেসিফিকেশন কি, আয়তক্ষেত্র মানে কি বোঝায়? আয়তক্ষেত্রের ক্ষেত্রে বলা হয় বিপরীত বাহুগুলো পরস্পর সমান। খেয়াল করো, এটা যদি আমি একটা আয়তক্ষেত্র আঁকি, এর স্পেসিফিকেশন বলা হচ্ছে বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং এর কর্ণদ্বয়ও সমান, এর কর্ণ দুইটাও সমান যদি হয় তাহলে আমি বলবো আয়তক্ষেত্র। তাহলে চিন্তা করে দেখো, এটা হচ্ছে a মাইনাস 5 0, এটা হচ্ছে b 5 0, এটা হচ্ছে c 5 5, ধরলাম এটা d মাইনাস 5 5। তাহলে আমাদের কী কী বের করা লাগবে? প্রত্যেকটার এ বি, বিসি, সিডি এবং ডিএ প্রত্যেকটার মান বের করা লাগবে, দৈর্ঘ্য বের করা লাগবে। বের করে এই যে এদের কর্ণগুলোরও লেন্থ মাপা লাগবে। তাহলে আমি বলি এ বি ইজ ইকুয়াল টু, তোমরা লিখবা এইভাবে যে মনে করি 4টা বিন্দু হচ্ছে এরকম, এগুলো লেখা লাগবে, হ্যাঁ। মনে করি বিন্দু 4টি ব্লা 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 ব্লা, বিন্দু 4টি এত 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 লিখবা, হ্যাঁ। লিখে তারপর যে কাজটা করবো সেটা হচ্ছে এ বি ইজ ইকুয়াল টু √5 মাইনাস মাইনাস 5 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 0 হোল স্কোয়ার করো, সমস্যা নেই। √, এখানে আসে হচ্ছে আমার কাছে 10 স্কোয়ার, মানে আসে 10 একক। লাইফ কি চলতেছে না গেছে আবার?
না ঠিক আছে স্যার, ঢাল নিয়ে প্লিজ আলাদা লেকচার আপলোড দিবেন। ঢাল নিয়ে খুব সমস্যা। হ্যাঁ, আমি এই কারণে লেকচারগুলো 1 2 3 করে আজকের লেকচারটা তোমাদেরকে পড়াবো হচ্ছে জাস্ট 11.1 নিয়ে। 11.2 অ্যান্ড 3 এই দুটো লেকচারটা আমি আলাদা করে নেক্সট লেকচারে পড়াবো। অ্যান্ড ফাইনালি সরল রেখা এবং স্পেশালি তোমাদের এমসিকিউ, এটা নিয়ে আমি লাস্ট লেকচার বা যদি আরও একটা এক্সট্রা লেকচার লাগে সেগুলো দিয়ে পড়াবো। রিভিশন কোর্সটা একটু ডিটেলস করার ট্রাই করতেছি, কারণ হচ্ছে যাতে করে এই প্রিপারেশনটা দিয়েই আপ টু এসএসসি তোমাদের কভার হয়ে যায়। হ্যাঁ, এটা আমি ইমনের সাথেই ডিসকাস করেছিলাম, যেহেতু তোমাদের অলরেডি অনেকটা সময় তোমরা বই খাতা থেকে দূরে ছিল বা একটা ইনডিসিশনে ছিল, পরীক্ষা হবে কি হবে না, পড়াশোনা একটা দোয়াচল, অন্ততপক্ষে 2টা মাস তোমরা যেন সিরিয়াসলি পড়াশোনা করতে পারো, এটাই মাথায় রেখে আমি তোমাদের জন্য আসলে আমরা এই প্রোগ্রামটা প্ল্যান করেছি। অলরাইট, সমস্যা নেই, আমরা ঢাল নেক্সট লেকচারেই পড়াবো। আজকে 11.1-এর কিছু ক্রিটিক্যাল ম্যাথ, যেমন 11.1-এর লাস্টে একটা ম্যাথ আছে, একদম লাস্টে ওই ম্যাথটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে, যেখানে যেখানে তোমাদের কনফিউশনগুলো এক্সিস্ট করে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো। অলরাইট, সো তাহলে এটার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এটুকু আসছে 10 একক, দেন এবি পেয়েছি, তারপর এবি পেয়েছি আমরা, এরপরে যেটা করব সেটা হচ্ছে বিসি। বিসি হচ্ছে আমরা বলতে পারি 5 - 5 হোল স্কোয়ার বিসি প্লাস 5 - 0 হোল স্কোয়ার। এটাকে আমি যদি গোটা মাথায় যদি বলি ডিরেক্টলি হচ্ছে এটা 5 একক আসে হিসাব করলে, তোমরাও দেখতে পারো বিসি। এরপর যেটা দেখবো সেটা হচ্ছে সিএ। এগুলো কিন্তু অবশ্যই ভাবে লিখবে না তোমরা, যে বলবা যে বিসি বাহুর দৈর্ঘ্য, সিএ বাহুর দৈর্ঘ্য। সিএ তো না, এটা হবে সিডি, দুঃখিত, এটা হবে সিডি। সো সিডি বাহুর দৈর্ঘ্য কীরকম হয়, সিডি হবে -5 - 5 হোল স্কোয়ার -5 - 5 হোল স্কোয়ার, এখানে আসবে হচ্ছে তোমার √10 স্কোয়ার, এখানে কত আসে -10 স্কোয়ার আসবে অবশ্যই, তাহলে এখান থেকে আসে আলটিমেটলি আমাদের কাছে 10 একক। তারপর সিডি পেয়েছি, এবার আমাদের দরকার কি ডিএ। যদি ডিএ বের করতে চাই তাহলে এখানে আসে হচ্ছে -5 আর এখানে হচ্ছে -5 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার। সো এক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে 5 একক। সো তাহলে আমরা এখন কি প্রমাণ করতে পারি, যেহেতু এবি ইজ ইকুয়াল টু সিডি, বিপরীত বাহু দেখো, এবি ইজ ইকুয়াল টু সিডি এবং বিসি ইজ ইকুয়াল টু ডিএ, দেখো বিসি ইজ ইকুয়াল টু ডিএ, অর্থাৎ বিপরীত বাহুগুলো সমান। বিপরীত বাহুগুলো সমান। এখন কথা হলো, আমি তো বললাম আচ্ছা তোমার তো বিপরীত বাহুগুলো সমান, তুমি কি তাহলে আয়তক্ষেত্র? এখন বলে আমার বিপরীত বাহুগুলো সমান হয়েছে তো কি হয়েছে, সামান্তরিকত বিপরীত বাহুগুলো সমান, তাহলে আমি একে আলাদা কীভাবে করবো? এই যে সামান্তরিকের বিপরীত বাহুগুলো যদি সমান হলেও এদের কর্ণগুলো কিন্তু সমান না, আয়তক্ষেত্রে কিন্তু আলাদা। সো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, সো এবার তাহলে আমরা কর্ণগুলো বের করি। কর্ণগুলো বের করবে হচ্ছে এসি যদি হয়, দেখো এসির মান কত আসে -5, দেখো এসি 5 -5 মানে 5 + 5 হোল স্কোয়ার প্লাস 5 - 0 হোল স্কোয়ার, উইচ মিনস একটা আসে আমাদের কাছে 10 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, মানে 100√125। আমি তোমরা আলাদা ভাঙেও লিখতে পারো 125। আবার বিডি কত হয়, বিডি আসে হচ্ছে আমাদের কাছে -5 - 5 হোল স্কোয়ার 5 - 0 হোল স্কোয়ার √125। এবার চিন্তা করে দেখো এদের যে কর্ণ দুইটা, এই যে কর্ণ দুইটা, এখন আমাদের কর্ণ দুইটাও সমান। যদি আমরা এটা প্রমাণ করতে পারি যেহেতু কর্ণ দুইটাও সমান এবং বিপরীত বাহুগুলো সমান, সুতরাং লিখে দিবে এটা একটা আয়তক্ষেত্র ব্যতীত অন্য কোনো কিছু শীর্ষবিন্দু হতে পারে, মানে এরা আয়তক্ষেত্রেরই 4টা শীর্ষবিন্দু। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা আমাকে একটু বলো এই টাইপের উপর বা এই ম্যাথটার উপর তোমাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা, স্পেসিফিক্যালি একটু বলো, এই ম্যাথটার উপরই কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু জানাও।
Alright. নো প্রবলেম নাই, গ্রেট। ঠিক আছে, অলরাইট। সো তোমাদের কোনো প্রশ্ন নিয়ে, মানে তোমাদের কোনো টাইপ নিয়ে যদি কোনো কনফিউশন থাকে বা প্রশ্ন থাকে, সো তোমরা অবশ্যই জানাবা, হ্যাঁ, যে ভাইয়া এত নাম্বারটা করাই দেন বইয়ের। তাহলে আমি আরেকটা টাইপ দেখাই বইয়ের মধ্যে। সো আরেকটা টাইপ দেখাই 3 নাম্বার। এই টাইপের মধ্যেই আরেকটা ধাঁচ দেখাই, ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 আমাদেরকে বলে সেটা হচ্ছে A25 B-11। সে কেউ কি কিছু বলছে? আবার ক্লিয়ার, গ্রেট স্যার, সব বুঝছি, থ্যাংক ইউ, কুল। এবং OC21 একটি ত্রিভুজের শীর্ষত্রয়। একটি ত্রিভুজের শীর্ষত্রয়, হ্যাঁ, একটা ত্রিভুজের শীর্ষত্রয়, 3টা শীর্ষ, মানে একটা ট্রায়াঙ্গেলের শীর্ষত্রয়। আমাদের বলেছে কি, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটা একটা সমকোণী ত্রিভুজ। ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। সো চিত্র অঙ্কন করা নিয়ে তোমাদের আশা করি সমস্যা হবে না, বাট সমকোণী ত্রিভুজ প্রমাণ করার জন্য আমাদের কার হেল্প নিতে হবে বলো তো? পিথাগোরাস দাদুকে। সো আমরা কি জানি, পিথাগোরাস দাদুর উপপাদ্য অনুযায়ী কাজ করা লাগবে। তার আগে আমি একটু বের করে নিই এদের দৈর্ঘ্যগুলো। আমার কাছে বের করা লাগবে এবি কত হয়, -1 -2 হোল স্কোয়ার প্লাস 1 -5 হোল স্কোয়ার রুট ওভার -4 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার রুট ওভার 25 ইজ ইকুয়াল টু 5 একক। সো ফেয়ার এনাফ। বিসি যদি লিখি রুট ওভার 2 -1 হোল স্কোয়ার প্লাস 1 -1 হোল স্কোয়ার। সো এক্ষেত্রে আমাদের কাছে আসে রুট ওভার 3 স্কোয়ার, মানে হচ্ছে 3 একক। এটাও জানলাম। তারপর সিএ কত আসে? সিএ আসছে আমাদের কাছে এখানে, সেটা হচ্ছে 2 -2 হোল স্কোয়ার 1 প্লাস 1 -5 হোল স্কোয়ার। সিএ না, হ্যাঁ, এটা 5 -1 হবে হোল স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, সেটা আমাদের কাছে আসে 4 স্কোয়ার, মানে 4 একক। এখন এই যে খেলা, পিথাগোরাস দাদু যে বলেছে, দাদু কি বলেছিল? দাদু বলেছে যে আমাদের অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস আমাদের কি ভূমি স্কোয়ার। যদি তাই হয় সেক্ষেত্রে আমরা এখান থেকে লিখতে পারি, অতএব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 স্কোয়ার মানে 25। আবার বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, মানে এটাও আমাদের কাছে 25। অতএব এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস সিএ স্কোয়ার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে আমাদের কাছে যেহেতু এরা একটা পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী এই সূত্রকে তারা মেনে চলে, সুতরাং এরা হচ্ছে তার মানে একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজকে ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো কিনা একটু জানাও। হ্যাঁ, দাদু অনেক ব্রিলিয়েন্ট।
এটা লিখিয়ে দিলাম, এটা 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার ম্যাথ। অলরাইট অলরাইট অলরাইট। সো এখানে আবার মাঝে একটা প্রবলেম আছে তোমাদের, একটা এই টাইপের বাইরেও আমরা তো এই জাস্ট ক্ষেত্রফল নির্ণয় করার সিস্টেম আছে, এটা তো তোমাকে নেক্সট দিন পড়াবো। সো এর বাইরেও একটা টাইপ আছে তোমাদের, এই টাইপগুলো হচ্ছে সমদূরবর্তী টাইপ। সো টাইপ তো প্রথম দিকে দুটো পড়িয়েছি, এখানে টাইপ দাও টাইপ 3, এটা হচ্ছে সমদূরবর্তী টাইপের ম্যাথ। ওকে, সমদূরবর্তী। সো এটা নিয়ে আমরা কি করবো, এটা কোন টাইপকে ইন্ডিকেট করে, এটা হচ্ছে নাম্বার 5-এর যে প্রবলেমটা। সো নাম্বার 5-এ আসলে কি বলে, মূল বিন্দু হতে -5 5 ও 5 কে বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে ইজ ইকুয়াল টু হোয়াট। খুবই চমৎকার একটা প্রশ্ন বলেছে যে মূল বিন্দু হতে, একটু খেয়াল করো প্রশ্নটা, হ্যাঁ আমাদেরকে বলেছে মূল বিন্দু হতে এই যে বিন্দুটা আছে এটার যে পরিমাণ দূরত্ব, আবার এই মূল বিন্দু হতে এই যে বিন্দুটা যে দূরত্ব এটা সমান। তাহলে দেখো আমি তোমাদেরকে একটা জিনিস মানে একটু আগে পড়াই নাই বা এখন দেখানোর জন্য রেখে দিয়েছিলাম, সেটা হচ্ছে যদি কোনো একটা বিন্দু পি এক্স ওয়াই হয়, খেয়াল করো এটা এমসিকিউর জন্য কাজে লাগবে খুবই। এক্স ওয়াই বিন্দুটি দেখো মূল বিন্দু হতে, এটা একটু নোট করে লিখে রাখো উপরে নোট, মূল বিন্দু হতে যে কোনো বিন্দু পি এক্স ওয়াই বিন্দুর দূরত্ব হচ্ছে √/x² প্লাস y²। ভাইয়া তাহলে এই কথার ভিত্তি কি? ওই যে x2 - x1, x2টাকে তুমি 0 0 ধরো, x মানে x2কে 0 ধরো, y2কেও 0 ধরো, তাহলে কি থেকে যায় x1² প্লাস y মানে y1²। সো ওই জিনিসটাকে এটা রিফ্লেক্ট করে। আর এটা একটু মাথায় রাখবা। তাহলে তোমরা আমাকে একটু বলো তো যে মূল বিন্দু হতে কিউ 12 5 বিন্দুর দূরত্ব কতখানি, আমাকে একটু তোমরা বলো তো মানে ক্যালকুলেট করে। স্যার 10 11 প্লিজ করাই দেন, আজকে স্কুলে পড়া দিছে না শিখে গেলে মাইর খাবো। আচ্ছা করাই দিব একদম শেষ পর্যন্ত, আজকে এই চ্যাপ্টারটা শেষই করে দিব, সমস্যা নেই, লাস্টে 2টা ম্যাথ অবশ্যই করাই দিব ইনশাল্লাহ। অলরাইট 9 হ্যাঁ 9 10 11 করাই দিব ইনশাল্লাহ। ওকে ভাইয়া বিন্দুগুলোর নাম দিয়ে দিন, হ্যাঁ দিলাম তো। আচ্ছা 13, গ্রেট গ্রেট। সো তোমরা এই দুটো জিনিস একটু মাথায় রাখবে। এটাকে আমি করতে গেলে কি আসে, √/, সিম্পল 12² প্লাস 5² ইজ ইকুয়াল টু √/169 ইজ ইকুয়াল টু 13। সো এই বর্গগুলো একটু মাথায় রাখো। 169কে যদি রুট করি আমার কাছে 13 আসবে, 144কে যদি আমি রুট করি আমার কাছে 12 আসবে, সো 121কে যদি রুট করি 11 আসবে। এগুলো কিসের, 11 × 11 121, 12 × 12 144, 13 × 13 169। এগুলো একটু মুখস্থ রাখলে এমসিকিউতে ক্যালকুলেটর চাপতে যতক্ষণ সময় লাগবে এই সময়টা অলরেডি তুমি পার করে ফেলতে পারবা মুখে মুখেই। সো এই প্রশ্নটায় আসি, হ্যাঁ আমাদেরকে বলেছে এটুকু দূরত্ব কত, তা আমরা বের করি মূল বিন্দু হতে -5 5 বিন্দুর দূরত্ব কতখানি বলো তো। বিন্দুর দূরত্ব খুব সিম্পল, -5² প্লাস 5², হুইচ মিনস আমাদের কাছে এটা আসে √/50 বা এখানে লেখা যায় 2 × 25। এটাকে আমি সুন্দর মতো লিখতে পারি 5√2 বিন্দুর দূরত্ব। তো এখানে বিন্দুগুলো তুমি চাইলে এদের নামও দিয়ে দিতে পারো, হ্যাঁ মূল বিন্দু মানে O 0 0,
এটা বিন্দু এ, এটা বিন্দু বি। আবার মূল বিন্দু হতে হতে 5k এর দূরত্ব ইজ ইকুয়াল টু রুট ওভার 5 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 হোল স্কোয়ার। অলরাইট, সো এক্ষেত্রে আমরা যেটা পাই সেটা হচ্ছে রুট ওভার কে স্কোয়ার প্লাস 25। ফেয়ার এনাফ। তাহলে অতএব প্রশ্ন মতে রুট ওভার কে স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু রুট ওভার কত ছিল, রুট ওভার 50। উভয় পক্ষকে বর্গ করে পাই, বা উভয় পক্ষকে বর্গ করে পাই কে স্কোয়ার প্লাস 25 ইজ ইকুয়াল টু 50, বা কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 25। অতএব কে ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5। দেখো তো বোধগম্য হয়েছে কিনা, দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা। খুব সিম্পল জিনিস, বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, একজন লিখেছো 5 দিলে কিন্তু হবে না, এখানে প্লাস মাইনাস 5 দুইটাই লাগবে। কারণ আমি একটু ব্যাখ্যাটা দিই, হ্যাঁ, কেন প্লাস মাইনাস 5। কারণ আমাদেরকে বলেছে সমদূরবর্তী দূরত্ব, কিন্তু দেখো তুমি যদি মাইনাসও থাকো, দেখো তো এক্স অক্ষ থেকে আমার দূরত্ব যদি বিন্দুটা যদি -5ও হয়, -5 দেখো -5 0 নয়, -5 1ও যদি হয়, বা 5 1 হয়, এই দুইটার ক্ষেত্রেই কিন্তু আমার কাছে দূরত্ব কিন্তু 5। দেখো ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কিন্তু 5, খেয়াল রাখো। তার মানে আমি কিন্তু জানি না এই বিন্দুটা আসলে কোন পাশে আছে। যেহেতু আমার কাছে জানা নাই, এই কারণে আমি দিতে হবে তোমাদের এখানে প্লাস মাইনাস 5 দুইটাই আমাকে দেওয়া লাগবে। মাই ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পেরেছো? যে 5 বলেছো সে একটু এটা কারেকশন করে নিও, হ্যাঁ, এটা প্লাস মাইনাস 5 হবে, কারণ আমি তো জানি না এটা কোন পাশে আছে। সো এই কারণে আমি দুইটাই আমার জন্য সত্য। গ্রেট গ্রেট, অলরাইট, থ্যাংক ইউ, বুঝতে পেরেছি। সো চলো আমি তাহলে এখন লাস্টের একদম 3টা ম্যাথ করাই দিই। লাস্টের 3টা ম্যাথ খুবই গুরুত্বপূর্ণ। একজন বলেছিল এক লাফে 7 তারপর 3, এটা করার কারণ হচ্ছে যে 7-এর যে টাইপগুলো ম্যাথগুলো আছে এগুলো এক টাইপের। কীরকম, আমাকে হয়তো বলা হয় এটা আয়তক্ষেত্র না সামান্তরিক প্রমাণ করো, অথবা সমকোণী ত্রিভুজ। সো এই ত্রিভুজ কিংবা আয়তক্ষেত্রের টাইপের ম্যাথগুলো আমি তোমাদেরকে আগে করিয়ে দিয়েছি, কারণ আয়তক্ষেত্রের একটা বেস্ট টাইপের ম্যাথই ছিল 7 নাম্বারটা, এই কারণে ওইটা করাই দিয়েছি। দেন ট্রায়াঙ্গুলার টাইপটাতে করালাম 3-তে। দেন আমি জাস্ট আরেকটা টাইপ, উইচ ইজ আমাদের এই যে সমদূরবর্তীর যে কনসেপ্টটা, এটা তোমাদের ইন্টারমিডিয়েটও লাগবে, যেটা কিনা তোমরা ফার্স্ট পেপারেরই ইন্টারমিডিয়েটে গিয়ে আর তো 6 মাস, তোমরা 2 থেকে 3 মাস পরে তোমাদের ইন্টারমিডিয়েটে বই পড়া লাগবে, তাই না? সো তখন তোমরা দেখতে পাবা 3.1 অনুশীলনীতে তোমাদের এই ম্যাথগুলোই করা লাগবে, একদম হুবহু এই চ্যাপ্টারের ম্যাথগুলাই। সো তখন তোমরা আশ্চর্য হবা কিছুটা। অলরাইট, সো চলো দেখি তাহলে 9 নাম্বার ম্যাথটা কি বলে। আমরা নাম্বার 9 করাবো, হ্যাঁ। নাম্বার 9 তোমাদের একটু হিন্ট দিয়ে দিই। 9 নাম্বার বলছে আমাদেরকে এ 10 5 বি 7 6 ও সি -3। আর আজকে ক্লাসের লাস্টের দিকে যে থাকবা তাদের জন্য, মানে যারা যারা আছো তাদের জন্য আমার কিছু বলার আছে, বা ক্লাসের লাস্টের দিকেই বলবো। মানে তোমাদের তো অনেকেই আছো যে তারা মানে ফিল করতেছো যে না আসলে মানে এতদিন তো পড়ো না, বা একটা গ্যাপ চলে গেছে, এতদিন তোমাদের নষ্ট হয়েছে। সো এখন এটা একটা ইম্প্যাক্ট পড়বে, অনেক রকম দুশ্চিন্তায় আছো, হ্যাঁ। সো এই দুশ্চিন্তাটা কীভাবে কাজে লাগানো যায় তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিব, বা তোমাদের মানে সামান্যতম যদি যাতে কাজে আসতে পারে আমি কিছু কথা বলবো আর কি। সো একটু থেকো আর কি, অলরাইট, শেষ পর্যন্ত থাকো একটু ক্লাসটা, আর খুব বেশি নাই, আমি 2টা কি 3টা ম্যাথ করাবো আর। সো বিন্দুগুলোর মধ্যে কোনটি পি এর সবচেয়ে কাছে? পি বিন্দুটা দেওয়া আছে কত, 3 - 2, এর সবচেয়ে নিকটবর্তী। ফাইন, একটু খেয়াল করো, আমাকে একটা বিন্দু দেওয়া আছে, এই বিন্দু থেকে সবচেয়ে নিকটবর্তী, দেখো এই একটা বিন্দু,
উইচ ইজ পি। আমার কাছে এখানে হচ্ছে এ বিন্দু, এখানে আছে বি বিন্দু, আমি জাস্ট আরবিট্রারিলি বলছি, এটা কোনো আমি মানটানো কিছু বসাই নেই। এখানে হচ্ছে সি বিন্দু। তোমার কাছে মনে হয় কোন বিন্দুটা কাছে বলো তো? আমার কাছে মনে হয়েছে, আমি আমি বললাম আমার কাছে এ বিন্দুটা কাছে, তুমি বললা না ভাইয়া বি বিন্দুটা কাছে, আমি বললাম আবার এ বিন্দু কাছে, তুমি বললা তো না আমার কাছে এখনো মনে হয় বি বিন্দু কাছে। সো তুমি যেটা বললা এই জিনিসটা প্রুফ করবা কীভাবে? দেখো আমি তাহলে এবার বললাম না, তুমি এখানে প্রুফ করে দেখো। তুমি কি করলা, এই যে তিনোটার ক্ষেত্রে এই যে তিনটা বিন্দুই, আরেকজন এসে বললো সি বিন্দু কাছে, তো তুমি কি করলা, তুমি তো এখন জানো এদের দূরত্ব কীভাবে বের করতে হয়। তুমি বিপি বের করলা, তুমি এপি বের করলা, তুমি সিপি বের করলা, তিনটার দূরত্ব বের করলা। বের করে কাছে মানে কি বলতো? দূরত্ব যত কম কাছে না তত বেশি কাছে না, দূরত্ব কম মানে কি তত বেশি কাছে, দূরত্ব যত কম বিন্দুরও তত বেশি কাছে। তোমার কাজ থাকবে এখানের মধ্যে পি এ বের করবা, তোমার কাজ থাকবে পিবি বের করবা, তোমার কাজ থাকবে পিসি বের করবা। এই তিনটে জিনিস বের করে যেই মানটা দেখবা সবচাইতে কম, যে মানটা দেখবা সবচাইতে ছোট, সেটাই তোমার জন্য কি হবে, নিকটবর্তী মান। এটা করলেই তোমার ম্যাথটা হয়ে যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আমাকে তোমরা একটু বলো তোমাদেরকে ম্যাথটা করে দেওয়া লাগবে নাকি তোমরা নিজেরাই পারবা, আমাকে একটু তোমরা জানো। সিয়াম এতক্ষণ পরে, ওয়ালাইকুম আসসালাম। পারবো আমরা একাই, গ্রেট গ্রেট গ্রেট, থ্যাংক ইউ। সো তাহলে আমি দুটো অঙ্ক করাবো লাস্ট, সেটা হচ্ছে তোমার 10 নাম্বার আর 11 নাম্বার। 10 নাম্বার একটু সিমিলার, এই কারণে 10 নাম্বারটা পরে করাচ্ছি, 11 নাম্বারটা আগে করাচ্ছি। 11 নাম্বারটা একটু গুরুত্বপূর্ণ ম্যাথ, হ্যাঁ এটা আলাদা টপিক আছে তো, কারণ এটা ইন্টারমিডিয়েটে একটা আলোচনা আছে, আমি জানি না তোমাদের এখানে কেন দিয়েছে এটা। প্রশ্নটা একবার তুলি, হ্যাঁ। এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু সমূহ এ 2-1, বি -4-2, সি 2-5। 2-5 না, হ্যাঁ 2-5, গ্রেট। ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। ত্রিভুজটির মধ্যমা এডি এর মান নির্ণয় করো। আগে আমরা বুঝি একটু মধ্যমা জিনিসটা কি, হ্যাঁ। দেখো এটা যদি আমি ট্রায়াঙ্গেল আঁকি, একটা ত্রিভুজ আঁকি, এই একটা ত্রিভুজ, মধ্যমা বলা হচ্ছে কোনো একটা, খেয়াল করো কোনো একটা শীর্ষ থেকে তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল, মানে সংযোগকারী রেখা। একটু খেয়াল করো, ধরো আমি যদি একটা বিন্দু দিই, এখানে হচ্ছে এ বি সি, এটা একটা ত্রিভুজ, এটার সাথে মধ্যমা কি হবে, এই যে একটা শীর্ষ, এই শীর্ষ থেকে এই যে বিসি যে বিন্দু দুটো আছে তার যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি সমদ্বিখণ্ডক বিন্দু আর কি, মধ্যবিন্দু ধরো এটা হচ্ছে মধ্যবিন্দু ডি, এই যে এ থেকে ডি এর যে দূরত্বটা, এই থেকে ডি এর যে রেখাটা, সংযোগকারী রেখাটা, এটাই হচ্ছে আমার মধ্যমা। আমাকে বলেছে কি মধ্যমা ডি এর মান বা পরিমাণ বা দৈর্ঘ্য নির্ণয় করো। বুঝতে পেরেছো? দেখো এবার তাহলে আমাকে এই ম্যাথটা করার জন্য খুব গুরুত্বপূর্ণ কি, এই ডি এর মানটা বের করা। ডিটা কি, বি এবং সি এর মধ্যবিন্দু। তাহলে তোমরা এখানে একটা জিনিস লিখবা, এটা হচ্ছে আমরা জানি এটা ইন্টারমিডিয়েটের সূত্র, হ্যাঁ তোমরা একটু এভাবে লিখবা, আমি যেভাবে বলছি গুছায় সেভাবে লিখবা। আমরা জানি x1 y1 ও x2 y2 দুইটি বিন্দুর সংযোগকারী রেখার
মধ্যবিন্দুকে লিখবে হবে এক্স প্লাস, ধরি এক্স ওয়ান প্লাস এক্স টু ডিভাইডেড বাই টু, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু ডিভাইডেড বাই টু, এভাবে লিখবা। লিখে এবার কী করবা, অতএব বিসি রেখার বা বিসি বাহুর মধ্যবিন্দু আগে তো অবশ্যই লিখবা, দেওয়া আছে এত এত এত, ওই ভনিতাগুলো আগে করবা। অতএব এখানে লিখবা হচ্ছে বিসির ক্ষেত্রে বলবা -4 প্লাস 2 ডিভাইডেড বাই 2, 2 প্লাস 5 ডিভাইডেড বাই 2, এখানে লিখবা হচ্ছে এইটা যেটা হচ্ছে -1, আর এখানে হচ্ছে তোমাদের থাকে হচ্ছে 7/2। কেউ কি কিছু বলছে কি না? ভাইয়া ম্যাথটা শর্টকাট করতে ভালোবাসি। শর্টকাট করাটা আসলে কখনো ম্যাথের উদ্দেশ্য না, মাই ডিয়ার স্টুডেন্টস, কখনো শর্টকাট খুঁজবা না, এটা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো। সেটা হতে পারে ম্যাথমেটিক্স, সেটা হতে পারে বায়োলজি, সেটা হতে পারে তোমার কেমিস্ট্রি, রাইট? সো যেটাই হোক, তোমার কখনো শর্টকাট খুঁজতে যাবো না, কারণ যে কোনো কিছুতে শর্টকাট খুঁজতে যাওয়া মানে হচ্ছে তুমি কিছু স্টেপস বাদ দিবা। পড়াশোনাটাকে সবসময় মনে রাখবা সিঁড়ির মতো, হ্যাঁ? তুমি যদি সিঁড়িতে সবসময় তুমি যদি স্টেপ পার দিয়ে লাফ দিয়ে যেতে চাও, কখনো না কখনো একটা সময় গিয়ে তুমি হোঁচট খেয়ে হয় পা ভেঙে ফেলবা, অথবা দেখবা যে স্লিপ খেয়ে কোনো দুর্ঘটনা ঘটাবা। শর্টকাট ইজ একদম সেম প্রসেস। তুমি যদি বেসিক থেকে বা ধীরে ধীরে যদি ডেভেলপ না করো কনস্ট্রাকটিভলি, ম্যাথকে শিখতে পারবে না। সো এটা আমি তোমাদের সবার কাছে রিকোয়েস্ট করছি, সবসময় ট্রাই করবা একদম বেসিক থেকে শুরু করে, হোক তোমার টাইম বেশি লাগুক। টাইম বেশি লাগাটা আসলে না দিন শেষে ওয়ার্থ ইট, কারণ হচ্ছে তুমি যদি বেসিক থেকে স্ট্রং করে যাও, পরে তোমার মাথাটা ওয়েও ফাংশন হয়ে যায়, ও আচ্ছা আমার তো বেসিক স্ট্রং আছে, এটা এদিকে গেলে এদিকে হবে। শর্টকাটটা না বাই ডিফল্ট তোমার মধ্যে গ্রো করে যাবে। সো এটা একটু মাথায় রাখবা যে ডিরেক্ট শর্টকাটে না গিয়ে সবসময় ট্রাই করবা যে বেসিকটুকু শিখে যাওয়ার। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। আমার কাছে এ জানা আছে, আমার কাছে এ হচ্ছে 2 - 1 আর ডি হচ্ছে -1 7/2, দুটো বিন্দু আমি জানি। অতএব এডি মধ্যমার দৈর্ঘ্য তোমরা বের করবা। এডি মধ্যমার দৈর্ঘ্য, প্রচণ্ড পানি পিপাসা পেয়েছে। এডি মধ্যমার দৈর্ঘ্য কত হয়? -1 - 2 হোল স্কোয়ার প্লাস 7/2 -1। ওকে, ফেয়ার এনাফ, দ্যাটস ইট। দেখো বের করে দেখবা, এটা ক্যালকুলেট করে তোমার কাছে যত আসে, দ্যাটস ইট। সো আই হোপ। আচ্ছা ভাইয়া, এখানে অভেদ চিহ্ন, হ্যাঁ এটা একটু বলা দরকার ছিল। এখানে অভেদ চিহ্ন কেন? আমি যখন কোনো একটা বিন্দুকে যদি প্রকাশ করবো, এটাকে বলা হয়, একটু মাথায় রাখবে, এটাকে বলা হয় কনভেনশন, হ্যাঁ? ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্সে গেলে বা ইন্টারন্যাশনালি যে সিস্টেমগুলো আছে, সেখানে একটা বিন্দুকে প্রকাশ করা হচ্ছে এরকমভাবে, এভাবে অভেদ চিহ্ন দিয়ে 1 2 সি, ধরো এখানে কত আছে, এ এত, সি হচ্ছে 2 - 1, তাই না? সি 2 5। সো আমাদের দেশে কি করে, এটা আর দেয় না আর কি, এই চিহ্নটা না, জাস্ট এভাবে প্রকাশ করে। সো দুইটাই ট্রু, তবে অভেদ চিহ্ন দেওয়ার একটা স্ট্যান্ডার্ড প্রসেস আর কি। সো তুমি না চাইলে না দিতে পারো, কোনো সমস্যা নেই। সো বিন্দুগুলোকে এইভাবে আসলে লেখা যায়। ওকে, ফাইন। তাহলে আমি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। স্যার বিস্তারিত বুঝলেই মাথায় ঢুকে। ইয়েস, হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি শর্মি, এক্স্যাক্টলি। আমি দুঃখিত, আমি হয়তো বুঝতে ভুল করেছি। ফাইন, আমি তাহলে আর লাস্ট একটা ম্যাথ করাই দিব, সেটা হচ্ছে 10 নাম্বার ম্যাথ। নাম্বার 10 আমাদেরকে বলেছে, সেটা হচ্ছে PXY বিন্দু থেকে বিন্দু হতে y অক্ষের দূরত্ব ও Q32 বিন্দু দূরত্ব সমান। তাহলে প্রমাণ করো যে y² - 4y
মাইনাস 6x মাইনাস 6x প্লাস 13 নাকি, হ্যাঁ 13 ইজ ইকুয়াল টু 0। এটা আমাদেরকে প্রমাণ করা লাগে। এটা জাস্ট আমি তোমাদের দেখাই দিই জিনিসটা আসলে কীভাবে ফাংশন করে। দেখো তো এই যে একদম সেম আমি প্রথম দিকে যা পড়িয়েছিলাম, দেখো পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু বলো তো। আমি জাস্ট ম্যাথটা আমি জাস্ট করাই দিব, তোমার সাজায় খাতায় লিখবা। ওয়াই অক্ষের দূরত্ব পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব বা ওয়াই অক্ষ থেকে পি এক্স ওয়াই দূরত্ব কত হবে, এক্স পড়িয়েছিলাম প্রথম দিকে আজকের দূরত্ব ও 3 2 থেকে এক্স ওয়াই এর দূরত্ব, তার মানে পি কিউ এর দূরত্ব এটা কতটুকু, 3 মাইনাস এক্স হোল স্কোয়ার অ্যান্ড প্লাস 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার। যদি এটা হয় আমাদেরকে এটা প্রমাণ করা লাগবে। তাহলে আমরা লিখি উভয় পক্ষকে এবার বর্গ করি। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 3 মাইনাস এক্স হোল স্কোয়ার 2 মাইনাস ওয়াই হোল স্কোয়ার, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 9 মাইনাস 6x প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস 4y প্লাস ওয়াই স্কোয়ার। এক্স স্কোয়ার কাটা, তাহলে এবার লিখতে পারি বা 0 ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার মাইনাস 4y প্লাস নাকি, আচ্ছা এখানে কি আমি প্রশ্ন ভুল তুলছি নাকি, আচ্ছা 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 মাইনাস 4y মাইনাস 6x, প্রশ্ন আমার ভুল তোলা হয়েছে নাকি একটু দেখি। হ্যাঁ এই যে এখানে মাইনাস 6x হবে, মাইনাস 6x, দেখি তারপর কি আছে 9 প্লাস 4, একটা কানাও বলবে 13, রাইট। তাহলে অতএব আমরা এখান থেকে বলতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 6x প্লাস 13, রাইট। সো আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা বুঝতে পেরেছো। এটা আমি তোমাদেরকে সাজিয়ে লিখবা কীভাবে বলি, মনে করি পি এক্স ওয়াই বিন্দু যা দেওয়া আছে এরা। সো আমরা জানি যে পি এক্স ওয়াই বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব কতটুকু, লিখবা এক্স। তাহলে পি এক্স ওয়াই বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব পি কিউ ইজ ইকুয়াল টু এটা লিখবা। অতএব প্রশ্ন মতে তারপরে এই পার্টটুকু লিখবা, লিখে এই ম্যাথটা এভাবে শেষ হবে। সো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা আমাদের এক্সারসাইজ 11.1 আমরা এখানেই শেষ করলাম। Alright. Great. ফাইন ভাইয়া এই ম্যাথটা আরেকবার বোঝাবেন? আচ্ছা আরেকবার বুঝিয়ে দিই, হ্যাঁ। এটার প্রসেসটা হচ্ছে পি এক্স ওয়াই একটা পয়েন্ট আছে, হ্যাঁ। পি এক্স ওয়াই পয়েন্ট থেকে ওয়াই অক্ষের দূরত্ব আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, একটা বিন্দু যদি এরকম থাকে এক্স ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব কি পরিমাণ, এক্স অক্ষ পরিমাণ, দেখো এই যে এক্স পরিমাণ, অলরাইট। বলেছে পি বিন্দু থেকে ওয়াই অক্ষের যে পরিমাণ দূরত্ব, আবার পি বিন্দু থেকে কিউ বিন্দুর দূরত্ব আমাদের কাছে সমান। সো এটা যদি হয়ে থাকে, সো সেই অনুযায়ী তাহলে আমাদেরকে এখানে বলেছে যে এটা প্রমাণ করার জন্য। সো আমরা ফার্স্টে বের করবো হচ্ছে যে পি এক্স বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব এক্স পরিমাণ, তারপর পি এক্স ওয়াই হতে কিউ এর দূরত্ব এই যে এইটুকু পরিমাণ বের করব করে, অতএব প্রশ্ন মতে আমরা এটা ইজ ইকুয়াল টু এটা লিখে দেন আমরা আমাদের মতো প্রসিড করতে পারি। এই যে ধীরে ধীরে আমাদের এইটুকু আসে, তো অতএব শেষ পর্যন্ত আমরা এটাতে এন্ড আপ করি। সো দ্যাটস ইট। অলরাইট। এই প্লামেন থেকে সব মোটিভেশনের অপেক্ষায় বসে আছে। আমার যদিও একটা ইন্টারমিডিয়েটের ক্লাস আছে এখন, যাই হোক শেষ করি। অলরাইট। আজকে কি এমসিকিউ হবে? হ্যাঁ এমসিকিউ এক্সাম হবে, অলরাইট। সো যেটা বলছিলাম আসলে, যেটা মানে তোমাদের দিক থেকে অনেক সময় মনে হয় যে অনেকে মানে প্রবলেমটা এটাই যে মানে এখন অনেকে টেনশানে আছো, যদি পড়াশোনা এখন শুরু করে শেষ করতে পারবে কিনা, বা লাস্ট মোমেন্টে তোমাদের অনেক দুশ্চিন্তা হচ্ছে যে কি হবে না হবে। দেখো জিনিসটা হচ্ছে তুমি যত বড় করে দেখবা, যত দুশ্চিন্তার মতো করে দেখবা, তত দুশ্চিন্তা বাড়বে, দুশ্চিন্তা একটুও করবে না।
সো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের দুইটা কাজ, এক দুশ্চিন্তা যত কম করতে পারো সেটা, দুই হচ্ছে যত বেশি পড়াশোনা করতে পারো। সো সৃষ্টিকর্তা আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে কিছু নিয়ামত দিয়েছে। নিয়ামতটা শুধুমাত্র এই আলো বাতাস কিংবা রিজিকের মধ্যেই সীমাবদ্ধ না, সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে তোমাকে সময় দিয়েছে। সময় কত? তোমাকে দিনের মধ্যে আসলে 24 ঘন্টা সময় দিয়েছে। আমি যদি কোনো ভুল না করে থাকি, যদি হিসাবে যদি ভুল না হয়, হুইচ ইজ অলমোস্ট তোমার 86,400 ঘন্টা, রাইট? যদি আমি তোমাকে বলি এই যে এই 400 ঘন্টা পরিমাণ টাকা, হ্যাঁ 400 ঘন্টা পরিমাণ টাকা আমি যদি তোমাকে, মানে 400 ঘন্টা না বলে এই যে 86,400 টাকা তোমাকে আমি যদি দেই, চিন্তা করো এই 400 টাকা যদি দেই, তোমার থেকে যদি আমি মনে করো যে আমি 60 টাকা যদি আমি তোমার থেকে নিয়ে নিই, বা 100 টাকাও তোমার থেকে নিয়ে নিই, তোমার কাছে কত থাকে? 86,300 টাকা। তুমি এবার একটা কাজ করলা, একটা তোমার মনে করো কি বলা হয় পকেটমার এসে তোমার থেকে এখান থেকে ধরো এই 100 টাকাই 86,000 থেকে তোমার 100 টাকা মাইনাস করে গেলো, হ্যাঁ 100 টাকা চুরি করে সে নিয়ে গেলো। তো তুমি কি করলা? তুমি একটা উবার কল করলা, রিক্সা নিলা, গাড়ি নিলা, তো তুমি 100 টাকা তোমার লাগবে, ওই 100 টাকা তোমার কেন চলে গেলো? তো তুমি কি করলা? ছুটলা ওই 100 টাকার পিছনে। তো তুমি গেলা অন্য জায়গায় গেলো, আবার তুমি গাড়ি চেঞ্জ করলা। সো ধীরে ধীরে দেখতে গেলেও কি তোমার এই যে 86,300 যে টাকা ছিল, এই টাকাও তো তোমার শেষ হয়ে গেল। ঘুরে ফিরে তোমার কি হলো? তোমার এই 100 টাকার জন্য তোমার যে 86,300 টাকাটা ছিল, সে টাকাটাও নষ্ট হচ্ছে। এই যে 100 টাকার কথা বললাম না, এই 100 টাকাটা বেসিক্যালি হচ্ছে তোমার ওই যে টাইমটা তুমি দুশ্চিন্তা করে নষ্ট করবা। দুশ্চিন্তা হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ঘুম, দেখেছো না কাঠের জিনিসের মধ্যে ঘুম যেমন ঢুকে, এরকম তুমি যত টেনশন করবা তত তোমার টেনশনটা আরও বাড়তে থাকবে, যত বেশি ইয়ে করতে পারবা। রেদার আমি তোমাকে বলবো এই যে সৃষ্টিকর্তাদের যে নিয়ামতটা আছে, অলরেডি যে সময়টুকু আছে, সেকেন্ড দেখো 86,400 সেকেন্ড আছে, রাইট? এই সময় তোমার কাছে দেওয়া আছে, সৃষ্টিকর্তা দিয়েছে 24 ঘন্টার সময়টুকু। এই সময়টাকে তুমি কাজে লাগাও না, এই সময়টাকে তুমি কাজে লাগাও। কাজে লাগালে দেখবা যে এই যে 100 মানে যতটুকু তোমার দুশ্চিন্তার সময়, যে দুশ্চিন্তা হচ্ছে তুমি থামাইতে পারবো না, এটা বাদ, কিন্তু এই যে বাকি যে সময়টুকু আছে 86,300 টাকা, 86,300 যে এটুকু, আচ্ছা সো এটা একটু তোমরা একটু কাজে লাগানোর ট্রাই করো। এটা যদি কাজে লাগাতে পারো, এটা যদি তোমার জন্য, যদি তুমি তোমার রুটিন ওয়াইজ যদি তুমি ইয়ে করতে পারো, সেন্স মেক করতে পারো, দিন শেষে এটাই তোমাকে আসলে তোমার সাফল্যের জায়গা তোমাকে পৌঁছে দিবে। সো এটাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, যে টেনশন হোক যা কিছুই হোক, নিজের পড়াশোনার টাইমটাকে আলাদা করো, দরকার হলে তুমি সেট করে রাখো তোমার রুটিনের মধ্যে আমি 1 ঘন্টার টেনশন করবো, বাট 1 ঘন্টার বাইরে বাকি যে সময়টা পড়ছো ওই সময়টাকে তুমি নষ্ট হতে দিও না। তো দিন শেষে তোমার সাকসেস, তোমার ডেডিকেশান, তোমার প্যাশন সব কিছু তোমার কাছে, স্বপ্ন তোমার। আমরা জাস্ট যেটা বলতে পারি সেটা হচ্ছে ওই স্বপ্নটুকু দেখাতে পারি, স্বপ্নটুকু কীভাবে অর্জন করতে পারো সেই রাস্তাটুকু দেখাতে পারি, বাট অর্জনটুকু তোমাকে করতে হবে। সো এটা ছিল আমাদের আজকে ফার্স্ট লেকচার। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সো আমার লেকচার আবার পরশুদিন, আগামীকালকে আবার ইমনের ক্লাস আছে। সো রেগুলার একটু জয়েন করো। সো আশা করি অনেক ভালো কিছুই হবে। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নোট দিতে কিন্তু ভুলবে না, এই গ্রুপে তোমরা নোট দিবে। সো সবার জন্য অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।